রিজন খুঁজবে। এটাতে হচ্ছে হোয়াট হ্যাপেন্ড, আর যখন এই হোয়াট হ্যাপেন্ড কেন হলো, এই ধরনের সাপ্লাই চেইন অ্যানালাইটিক্স। যখন আমি হোয়াই বের করতে পারবো যে কেন হইলো, তার মানে আপনার পাস্ট হিস্টরি কিন্তু পুরোটা আছে। তাহলে পাস্ট হিস্টরি থাকার পরে কিন্তু আপনি ইজিলি নেক্সট 10 ইয়ার্স এর প্রিডিকশন করতে পারবেন। প্রিডিকটিভ সাপ্লাই চেইন। আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি নেটে প্রবলেম? ম্যাম একটু কেটে কেটে আসতেছে। হ্যাঁ, এখন কি শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, আপনারা আমার কথা শুনতে ম্যাম পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছে। আচ্ছা, কতটুকু শুনতে পেরেছেন বলেন? ম্যাম প্রেডিক্টিভ এর আগ পর্যন্ত ওয়াই এর পর হচ্ছে কি হিস্টোরিক্যাল ডেটা অ্যাভেলেবল থাকে, তাই আমরা প্রেডিক্ট করতে পারবো ফর। আচ্ছা ঠিক আছে, প্রিডিক্টিভ তাহলে আমরা একটু বলি। যেমন আমাদের হোয়াট আছে, কেন কি হচ্ছে সেই ডাটা আছে, কেন হইলো সেই ডাটা আছে, তার উপর বেসিস করে আমরা নেক্সট 10 ইয়ার্স কি হবে সেটা কিন্তু ইজিলি কি করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো। সেটাকে আমরা বলছি প্রিডিক্টিভ অ্যানালাইটিক্স। ওকে, তো ফোর্থ নাম্বার আরেকটা যেটা আপনি পারবেন সেটাকে বলে প্রেসক্রাইপটিভ অ্যানালাইটিক্স। দ্যাট মিনস আপনি হোয়াইও করতে পেরেছেন, হোয়াটও বের করতে পেরেছেন, হোয়াট উইল বি হ্যাপেন্ড সেটাও বের করতে পেরেছেন। এখন এই প্রিডিকশনের উপর বেস করে আপনার ডিসিশন কি হবে সেই রিকমেন্ডেশনও কিন্তু আপনি এখন দিতে পারবেন। সেটাকে আমরা বলছি প্রেসক্রিপটিভ অ্যানালাইটিক্স। তাহলে যখনই আমি সাপ্লাই চেইন অ্যানালাইটিক্স, শুধুমাত্র অ্যানালাইটিক্স অথবা বিগ ডেটা অ্যানালাইটিক্স বলবো, তার মেইন টাইপস অথবা তার মেইন কাজ হচ্ছে চারটা। একটা হচ্ছে ডেসক্রিপটিভ, যে বের করবে হোয়াট হ্যাপেন্ড। সেকেন্ড ওয়ান ডায়াগনস্টিক, যে বের করবে হোয়াই দিস হ্যাপেন্ড। থার্ড নাম্বার হচ্ছে প্রিডিকশন, দ্যাট মিনস হোয়াট উইল হ্যাপেন্ড। 4 নাম্বার হচ্ছে প্রেসক্রিপটিভ, যেটা হচ্ছে বেসড অন ইওর রিকমেন্ডেশন। ক্লিয়ার? এই যে আমি যখন যা যা পড়াচ্ছি এখানে কিন্তু আছে ডেফিনেশন অফ সাপ্লাই চেইন অ্যানালাইটিক্স, অনেকগুলো অথরের রেফারেন্স আছে। আপনার যেটা ভালো লাগে, পরীক্ষার সময় যদি বাই চান্স চলে আসে হোয়াট ইজ সাপ্লাই চেইন অ্যানালাইটিক্স, যেটা ভালো লাগে আপনারা সেটা দিবেন। অনেকগুলো আছে, 7টা। দেন যদি ক্যাটাগরিজ বলি, মানে এখানে দেখবেন 3টে বলা আছে, ডেসক্রিপটিভ অ্যানালাইটিক্স, প্রেডিক্টিভ অ্যানালাইটিক্স, প্রেসক্রিপটিভ অ্যানালাইসিস। এখানে আমি শুধুমাত্র একটা অ্যাড করছি, সেটাকে কি বললাম, ডায়াগনস্টিক। এটা আপনারা একটু গুগল করে দেখে নিন, যদি এখানে না থাকে, ক্লিয়ার না থাকে আপনি একটু গুগল করে দেখবেন। এখানে 3টে আছে, বাট বেসিক্যালি আমরা পড়বো ক্যাটাগরি সেক্ষেত্রে 4টা। ওকে, এখন আসেন ক্যারেক্টারিস্টিক। অলরেডি কিন্তু আমরা বললাম ভলিউমটা কি, এর ভলিউম হচ্ছে কি হিউজ, মানে আপনি যেটা চাইলেও কি করতে পারবেন না, মেজার করতে পারবেন না, এত পরিমাণ বিগ ডাটার ভলিউমটা থাকে। ভেলোসিটি আমরা বলেছি, স্পিড, কত কুইকলি আমার ডাটাটা কি হচ্ছে, জেনারেট হচ্ছে। ভ্যারাইটি বললাম, মাল্টিপল ভ্যারাইটি থাকতে পারে, স্ট্রাকচার ডাটা থাকতে পারে, আনস্ট্রাকচার ডাটা থাকতে পারে, অথবা এটা ভিডিও ফরম্যাটে থাকতে পারে, অথবা এটা অডিও ফরম্যাটে, যে ফরম্যাটই বলেন না কেন, যে সোশ্যাল মিডিয়ার ডাটা হতে পারে, বিভিন্ন টাইপের ডেটা আছে, সেটাকে আমরা বলছি ভ্যারাইটি। দেন হচ্ছে ভ্যারাসিটি। ভ্যারাসিটি আপনারা বলেছেন কি কোয়ালিটি, মানে অ্যাকুরেটনেস, যে আমার ডাটাটা কতটুকু ভ্যালিড সেটা আমাকে দেখতে হবে। আদারওয়াইজ কিন্তু ওই ডাটা থেকে যদি আপনি ডিসিশন মেক করেন তাহলে অবশ্যই আপনার ডিসিশন কি হবে, ভালো হবে না। আপনারা কিন্তু একটা ইনফরমেশন জানেন তো, জিআইজিও, এটার ফুল ফর্ম কি? জিআইজিও, এটা ফুল ফর্ম জানেন? I'm good in, good out. কি জানা আছে কারো কাছে? ডাটা থেকে, ম্যাম। ডাটার পর কি বলেন? ম্যাম গার্বেজ ইন গার্বেজ আউট। গার্বেজ ইন গার্বেজ আউট, দ্যাট মিনস আপনার র ম্যাটেরিয়ালস, দ্যাট মিনস এই যে আপনার ডাটা যদি ইন হয় কি গার্বেজ, যেটাকে আমরা বলছি যে ভেরাসিটি যদি না থাকে, তার যদি এখানে ইনফরমেশন কিন্তু অনেকগুলো কোয়ালিটি আছে, রিলায়েবল ডাটা না হয়, দ্যাট মিনস আপনি যে আউটপুট বের করছেন, আউটপুটটা কি আপনার ইনফরমেশন থেকে আমরা কি কি করি মনে আছে? নলেজ, আর কি আছে? ডাটা, ইনফরমেশন, নলেজ, এটাই তো। আরেকটা আছে না,
কি আছে বলেন তো, লাস্ট ওয়ান কি থাকে? ডাটা থেকে সেটা কি হয়? ইনফরমেশন হয়। ইনফরমেশন থেকে কি ট্রান্সফার হয়? নলেজ। লাস্ট ওয়ান কি আছে? এই এমআইএস এ পড়ে যদি এটা না জানেন কিভাবে হবে বলেন? উইজডম। প্রথমে আমার ডেটাকে এটাই তো আমার র মেটেরিয়ালস। তাহলে সেই র মেটেরিয়ালস যদি আপনার গার্বেজ হয়, তাহলে ইনফরমেশনও গার্বেজ হবে, নলেজও গার্বেজ হবে, এবং আপনাদের যে উইজডম, দ্যাট মিনস যেটা আমাদের লং টার্ম পর্যন্ত ব্রেনে থাকে, সেটাও কি হবে? গার্বেজই থাকবে। তাহলে আপনার ডাটা অবশ্যই ভ্যারাইসিটি থাকতে হবে, একুরেট থাকতে হবে। লাস্ট হচ্ছে ভ্যালু, মানে এই ডাটা দিয়ে যদি আপনার ট্যানজিবল হোক, ইনট্যানজিবল হোক, যাই বলেন না কেন, যদি কোনো ভ্যালু জেনারেট না হয়, তাহলে এই ডাটা আপনার কাছে থেকে কি হবে না? কোনো লাভজনক না। তাহলে এটাকে আমরা বলছি ক্যারেক্টারিস্টিক। এখানে দেখবেন আরো অনেক ক্যারেক্টারিস্টিক বলা আছে, সেম জিনিসগুলো, যেমন দেন ভিসকাসিটি মানে কি? ক্লিয়ার, যে ল্যাক অফ ইভেন্ট, মানে আপনি চাইলেও এখনের কথা হচ্ছে কনসিডার করছেন, অথবা পাস্ট যদি কোনো চিন্তা আছে সেটা আপনাকে কি করতে হবে? কনসিডার করতে হবে। মানে টাইমের যে গ্যাপটা, আপনাদের মনে হয় ল্যাক টাইমে আমি একটা কথা বলেছিলাম, যে আপনি যখন আমরা মডেল ডেভেলপ করি, মডেলের ক্ষেত্রে কিন্তু আমরা দুইটা ফ্যাক্টর কনসিডার করি। একটা ফ্যাক্টরকে বলি স্ট্যাটিক, আর একটা ফ্যাক্টর কি বলেছিলাম? ডায়নামিক। তো যখন স্ট্যাটিক মানে হচ্ছে আপনি যে মডেলটা আমি এখন যে কারেন্ট প্রেজেন্ট স্টেটে আছে সেই প্রেজেন্টের কথা চিন্তা করে বানাই, সেটাকে আমরা বলি স্ট্যাটিক, যেটা কোনো চেঞ্জ হয় না। আর যখন ডায়নামিক মডেলের কথা বলি, দ্যাট মিনস যেটা টাইম টু টাইম চেঞ্জ হচ্ছে। আপনি আপনার প্রিভিয়াস স্টেটকে কনসিডার করছেন, সেই অনুযায়ী আপনি এবছরের মডেলটা চেঞ্জ করবেন। আবার যখন আপনি ইন ফিউচার 2 বছর পরে এই মডেলটা ব্যবহার করছেন, তখনকার সিনারিও চিন্তা করে কি করতে হবে? মডেলটা চেঞ্জ করতে হবে। তাহলে সেটাই হচ্ছে আপনার ভিসকোসিটি, মানে ল্যাক অফ ইভেন্ট, যে টোটাল টাইম ল্যাপস বিটুইন দ্য অকারেন্স অফ ইভেন্ট এন্ড ইটস ডিসক্রিপশন। তাহলে এখানে বিভিন্ন ধরনের ফ্যাক্টরের কথা বলা আছে, ক্যারেক্টারিস্টিক গুলো বলা আছে, এগুলো একটু দেখেন। সবগুলো দরকার নাই, জাস্ট টার্ম গুলো আপনারা আদৌ বুঝতে পারেন কিনা এটা বুঝলেই হচ্ছে। যেমন এখানে রিডান্ডেন্সি কথা বলা আছে, যে সেম ডাটা যদি আপনার বারবার থাকে, তাহলে তো ওই ডাটার কোনো ভ্যালু, আপনার যখন সেম ডাটা বারবার আসছে তার মানে কি ভলিউম বেড়ে যাচ্ছে না? তো সেটাও তো ক্যারেক্টারিস্টিক হতে পারে না। আপনার ডাটা কি থাকা যাবে না? রিপিট থাকা যাবে না। তারপর হচ্ছে ভার্সেটাইল। ভার্সেটাইল মানে হচ্ছে আপনি ডাটাকে চাইলেও কি করতে পারছেন? চেঞ্জ করতে পারবেন, অথবা সেম ডাটাকে আপনি বিভিন্ন ভাব, ধরেন এখন আপনি একটা কাজে ব্যবহার করেছেন, অথবা যখন আপনার পারপাসটা চেঞ্জ হচ্ছে, তখন আপনি ডাটার ইউজেসটা কি করতে পারবেন? চেঞ্জ করতে পারবেন। সেটাকে আমরা কি বলতে পারি? ভার্সেটাইল। দ্যাট মিনস এজিলিটিটা ভালো। তাহলে একটু দেখবেন। ওকে, এখানে হচ্ছে আর তেমন কিছু নাই। যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ সাপ্লাই চেইন অ্যানালাইটিক্স। দ্যাট মিনস আমাদের যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের যে প্রসেস আছে, আমরা একটা মডেল পড়ছিলাম, স্কোর মডেল, মনে আছে? সাপ্লাই মডেল কি বলেন? এটা কিন্তু সাস্টেনেবিলিটি যখন পড়িয়েছি তখনও পড়াইছি। সাস্টেনেবিলিটি কোথায় কোথায় আমরা স্কোর মডেলটা ব্যবহার করব? হোয়াট ইজ স্কোর মডেল? স্কোর মডেল কি? সাপ্লাই চেইনের স্কোর মডেল কি বলেন? হ্যাঁ, সাস্টেনেবিলিটি চ্যাপ্টার কি পড়া হয় না আপনাদের? তাহলে আগে আগে পড়ায় কি লাভ হলো আমার বলেন? এই যে বন্ধের মধ্যে আপনাদের ক্লাস নিলাম, তাতে কি বেনিফিট হলো? স্কোর মডেল হচ্ছে সাপ্লাই চেইন অপারেশন রেফারেন্স মডেল, যেই মডেলে আপনার 5টা ফাংশনের কথা বলা আছে সাপ্লাই চেইনের। প্রথম ফাংশন বলা আছে, আচ্ছা আমি একটু সার্চ দিয়ে দেখাই। এটা মনে হয় আপনাদের ছবিও দিয়েছিলাম। এই আপনাদের কি পড়ালে এগুলো পড়েন না নাকি? যেমন যদি আমি স্কোর মডেলের কথা বলি, প্রথম মডেল আসবে প্ল্যান, মানে আপনি সাপ্লাই চেইনের যদি কোনো স্টার্ট করেন, শুরুতে কি থাকে? প্ল্যান থাকে না? এটা কিন্তু আমি একদম ফার্স্ট ক্লাসে পড়াইছিলাম, একটা গ্রাফ দেখাইয়া ইন্ট্রোডাকশন ক্লাসে। প্ল্যানের পর আপনাকে সেটা কি করতে হবে? সোর্স করতে হবে। মানে আপনি কি প্রডিউস করছেন সেটা প্ল্যান করলেন, সোর্স করলেন র মেটেরিয়ালস গুলো, তারপর প্রোডাকশন করলেন, সেটা ডেলিভার করলেন, তারপর যদি কোনো প্রবলেম হয় সেটা আপনি কি করলেন? রিটার্ন করলেন। এই যে 5টা ফ্যাক্টর, এই 5টা ফ্যাক্টরকে কিন্তু আমরা বলি স্কোর মডেল। তাহলে স্কোর মডেলে আমাদের
সাপ্লাই চেইন অ্যানালাইটিক্সটা কিভাবে কাজ করে সোর্সিং। তাহলে সোর্সিং এর ক্ষেত্রে আপনারা অ্যানালাইটিক্সটা কিভাবে ব্যবহার করতে পারি, যেমন বলছে প্রকিউরমেন্টের ক্ষেত্রে যে ডিসিশন সাপোর্ট, দ্যাট মিনস আপনার কাছে যখন মাল্টিপল সাপ্লায়ারের ইনফরমেশন থাকবে তাহলে আপনার কাছে ডিসিশন নিতে ইজি হবে যে কোন ধরনের প্রকিউরমেন্ট করা আমার জন্য ইজি, অথবা আমাদের যে সাপ্লায়ার আছে তার সাথে আমি নেগোসিয়েশন কিভাবে করব, অথবা সাপ্লায়ারকে যখন আমরা কম্পারিজন করব যে কোন সাপ্লায়ার তাদের যে ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া সেটা নির্ধারণ করা সহজ হয়ে যাবে। অথবা আরেকভাবে বলতে পারি আপনি যে প্রকিউরমেন্ট করেছেন তার ক্ষেত্রে বেঞ্চমার্কিংটা কোন কোম্পানির জন্য আপনি কিরকম রাখছেন। সব কোম্পানির জন্য তো বেঞ্চমার্কিং রাখবেন, আপনি সাস্টেনেবিলিটির দিকে ফোকাস করছেন বেশি, নাকি আপনার অর্গানাইজেশনের শর্ট টার্ম প্রফিটের উপর বেশি ফোকাস করছেন। তাহলে এই যে মাল্টিপল ডিসিশন গুলো কিন্তু আপনি ইজিলি নিতে পারবেন যখন আপনি সাপ্লাই চেইন অ্যানালাইটিক্সটা আপনার অর্গানাইজেশনে ইমপ্লিমেন্ট করবেন। তারপর হচ্ছে ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে কিভাবে, যেমন আমরা যখন প্রোটোটাইপ করি কোনো একটা মডেল অথবা কোনো একটা প্রোডাক্ট, যখন নতুন করে প্রোটোটাইপ করি, ডিজাইন প্রডিউস করি যে আদৌ এই মডেলটা আমার জন্য সুইটেবল কিনা। তো যখন দেখবেন সুইটেবল, দ্যাট মিনস আপনি এটা পরবর্তী প্রোডাকশনে যাবেন। যখন দেখবেন যে প্রোটোটাইপ করে না, যে এটা আমার অর্গানাইজেশনের জন্য লস হচ্ছে, এটা আপনার জন্য কি টেস্টিং করাটা কিন্তু সহজ, টেস্টিং করতে পারবেন যখন আপনার কাছে মাল্টিপল ডেটা থাকবে। অথবা আপনি আপনার টোটাল ম্যানুফ্যাকচারিং প্রসেসটা কি করতে পারেন, অটোমেট করতে পারেন। অথবা এই যেটা মাত্র বললাম, আপনার যে প্রোডাকশন ডিজাইন ক্যাপাসিটিটাকে কি করতে পারেন, ফ্লেক্সিবল করতে পারেন। ডেডিকেটেড ম্যানুফ্যাকচারিং সেটআপ না করে এটাকে আমরা কিভাবে করতে পারি, ফ্লেক্সিবল করতে পারি। কাস্টমারদেরকে ওই যে শুরুতে আমরা একটা প্রিন্সিপাল পড়েছিলাম যে আমাদের বেসড অন কাস্টমার নিড কাস্টমারকে সেগমেন্ট করতে হবে। তাহলে আমাদের কাছে যদি কাস্টমার নিড, কাস্টমার কি চায় সেটা যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে জানতে পারি, কাস্টমার সেগমেন্টেশনও কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। কাস্টমার সার্ভিসটা ভালো মতো দিতে পারবেন। কিভাবে কাস্টমার সার্ভিস ভালো দিতে পারবেন, সুন্দর করে পদ্ধতি বলা আছে, যে কাস্টমার ডিজাইন করতে পারবেন। তো নতুন যখন অ্যানালাইটিক্স ব্যবহার করে তখন দেখবেন কাস্টমার সার্ভিস অটোমেটিক কি হয়, বেড়ে যায়। অথবা কাস্টমার সাথে যে কানেকশন থাকা, লাস্ট মাইল ডেলিভারি প্রোভাইড করা, এইগুলোর মাধ্যমে আমরা ইজিলি কি করতে চাই, লজিস্টিকের ক্ষেত্রে আমরা ইজিলি যখন একটা প্রোডাক্ট পাঠিয়েছেন, আগে কিন্তু আইওটির কোনো সাপোর্ট ছিল না, এখন চাইলে আপনি আইওটির মাধ্যমে আপনার প্রোডাকশনের বা আপনার যে প্রোডাক্টটার কারেন্ট কোথায় আছে, আমরা যেমন পাঠাতে বুঝতে পারি, আমরা একটা পার্সেল অর্ডার করলে যে আমার পার্সেলটা কোথায় আছে, এরকম যারা বড় বড় ধরনের লট ডেলিভার করে তাদেরও কিন্তু এরকম টেকনোলজি আছে যে তাদের প্রোডাকশনটা এখন কোথায় আছে, এখন কি তারা শিপে উঠেছে নাকি তারা এখন ট্রানজিটে আছে, এই সবগুলো টেকনোলজি কিন্তু আমরা লজিস্টিকে ব্যবহার করতে পারি। দেন ফোরকাস্টিং আছে, প্ল্যানিং আছে, এগুলো একটু দেখবেন বাসায় যে কোনটার জন্য বেসিক্যালি কোন ধরনের টেকনোলজি বা কি ধরনের অ্যাপ্লিকেশন করা হয়। ঠিক আছে, এটা নিয়ে আর কোনো কোশ্চেন আছে? কাকে বলে, তিনটা না চারটা সাপ্লাই অ্যানালাইটিক্স এর টাইপস, যেটা আমি চারটা টাইপস বললাম। সাপ্লাই চেইন অ্যানালাইটিক্স এর অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনটা অবশ্যই আপনারা হ্যাঁ তাহলে বলেন। ম্যাম একটু আরেকটু আগের থেকে বলবেন, ওই আপনার ভয়েসটা কেটে গেছে, ও শুনতে পাই নাই। কতটুকু বলেন তো? হচ্ছে যে তিনটা টপিকের ব্যাপারে বলতেছিলেন ওইটা। ও আচ্ছা, চারটা টপিক আবার বলি। চারটা টপিকের প্রথম টপিকটা হচ্ছে সাপ্লাই চেইন অ্যানালাইটিক্স এর ডেফিনেশন। এখানে মাল্টিপল স্কলারদের ডেফিনেশন আছে, এর মধ্যে থেকে আপনাদের যেটা ভালো লাগে আপনারা কম্বাইন করে একটা বানাবেন, সুন্দর করে সেটা লিখবেন পরীক্ষার খাতায়। সেকেন্ড ওয়ান হচ্ছে সাপ্লাই চেইন অ্যানালাইটিক্স এর টাইপস, চারটা টাইপস, যদিও আপনাদের এই পেপারে তিনটা টাইপস বলা আছে, আমি আপনাদের চারটা টাইপস পড়িয়েছি। যদি কনফিউশন লাগে আপনারা একটু গুগল দেখবেন যে ডায়াগনস্টিকটা আরো কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। 3 নাম্বারটা হচ্ছে সাপ্লাই চেইন অ্যানালাইটিক্স এর ক্যারেক্টারিস্টিক, যেটা আমরা 5B পড়ছি। 5B এটাই হচ্ছে সাপ্লাই চেইন অ্যানালাইটিক্স এরও ক্যারেক্টারিস্টিক, সাথে সাথে আপনারা বলতে পারেন বিগ ডেটা অ্যানালাইটিক্স এরও ক্যারেক্টারিস্টিক। এবং 4 নাম্বারটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ সাপ্লাই চেইন অ্যানালাইটিক্স। এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, সবগুলো দেখবেন এই সোর্সিং, প্রকিউরমেন্ট, স্কোর মডেলের কথা বললাম। এখানে 5টা ফাংশনের কথা বলছি। কি 5টা ফাংশন? প্ল্যান, সোর্স, মেক, ডেলিভার,
রিটার্ন। এই 5টাকে কনসিডার করে আপনারা এখানে ডিভিশন করে নেবেন নিজেরা। যেমন সোর্সিং এর ক্ষেত্রে কিন্তু প্ল্যানটা চলে আসে এবং মেক ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে মেক চলে আসে। তাহলে কোনটার ফ্যাক্টরের ক্ষেত্রে কোনটা চলে যায়, এভাবে করে 5টা ক্রাইটেরিয়া করলে দেখবেন সহজ হয়ে গেছে। তাহলে যখনই অ্যাপ্লিকেশনটা পড়বেন তখনই স্কোর মডেলটা কনসিডার করে পড়বেন। এটাই হচ্ছে আমার 4টা টপিক এই পেপার থেকে। 4টা টপিকের বাইরে যা আছে, এই যে শুরুর দিকে ইন্ট্রোডাকশন, তারপরে যে ম্যাটেরিয়াল, ডাটা সোর্স, এগুলো কিচ্ছু পড়তে হবে না আপনাদের। আপনি যতগুলো দাগিয়ে দিয়েছে এখানে শুধুমাত্র পরীক্ষার জন্য এগুলো পড়বেন। যেমন আমি টার্মটা স্পেসিফিক করি 3.1, তারপর যদি বলি টেবিল 2, তারপর 3.3 মানে টেবিল 3 যেটা। টেবিল 3 এর সাথে এটাও একটু দেখতে পারেন। এখানে তো 3টা বলা আছে, ওই যে 5টা কনসিডার করলে এখানে একটু আরো দেখতে পারেন যে সাপ্লাই চেইন অ্যানালাইটিক্স এর আরো 15টা ক্যারেক্টারিস্টিক আছে, যতগুলো আপনাদের মনে থাকে। আর লাস্ট ওয়ান হচ্ছে অ্যাপ্লিকেশন অফ সাপ্লাই চেইন অ্যানালাইটিক্স, দ্যাট মিন্স এখানে যেগুলো আছে সেগুলো। এটা হচ্ছে আপনার টেবিল 6। আর কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? তাহলে আমি আরেকটা টপিক আছে সেটা চলে যাব। আরেকটা টপিক পড়বো হচ্ছে, আমরা যে সাপ্লাই চেইন অ্যানালাইটিক্স বা বিগ ডাটার কথা বলছি, এই বিগ ডাটাটা আসলে কোন কোন টেকনোলজির ক্ষেত্রে অর্গানাইজেশনের সাথে সাথে সাপ্লাই চেইনে কিভাবে ব্যবহার হয় সেগুলো দেখবো। যেমন দেখুন এখানে বলছে ডাটা সায়েন্স। ডাটা সায়েন্স কি? আগে বলেন তো ডাটা সায়েন্সের কথা জানেন আপনারা? ডাটা সায়েন্স কি? আগে টেকনোলজিটা সম্পর্কে জানতে হবে। টেকনোলজি সম্পর্কে না জানলে বিগ ডাটার প্র্যাকটিসটা এখানে জানতে পারবেন না। বলেন ডাটা সায়েন্স কি? আইডিয়া আছে কারো? আচ্ছা, নিউরাল নেটওয়ার্ক কি বলেন? এটা বাদ দেন, এটা বুঝলাম কঠিন। এটা বলেন নিউরাল নেটওয়ার্ক কি? আপনারা ডিসিশন সাপোর্ট সিস্টেম কি পড়ছেন নাকি বাকি আছে কোর্স? ডিএসএস বাকি আছে? জি ম্যাম। Yes, ma'am. পড়া হয়েছে নাকি পড়া হয়নি? বুঝি না। Ma'am, পড়া হয়নি হয়নি। পড়া। কখনো নাম শুনেছেন কিনা? ইয়েস অর নো, মানে শুনি নাই বা শুনছি? নিউরাল নেটওয়ার্ক কি নাম শুনেছেন? No, ma'am. No, ma'am, শুনিনি। Data science এর নাম শুনেছি। আচ্ছা, নিউরাল নেটওয়ার্কটা হচ্ছে আমরা যখন কম্পিউটারে 3টা লেয়ার পড়ি না, কি কি লেয়ার পড়ি বলেন তো? একটা কম্পিউটারের ফাংশন বলতে পারেন, মানে লেয়ার বলতে এখন আপনারা Ma'am, কি নামে জানেন আমি arithmetic জানি না, এটাকে function লেয়ারই একটা বলে। আছে। যেমন লাইক এটাকে কি বলে? না ওটা ফাংশন। যেমন এটাকে কি বলে আমরা? ইনপুট। তারপর কম্পিউটারের বলতে পারি। মাঝখানে কি থাকে? প্রসেসিং থাকে না? দেন লাস্ট ওয়ান কি থাকে? Process. Output. প্রসেস তো মাঝখানে, তাই না? লাস্ট ওয়ান হচ্ছে আমার আউটপুট। তার মানে ইনপুট, প্রসেসিং, আউটপুট। তার নিউরাল নেটওয়ার্কটা হচ্ছে এই যে 3টার মধ্যে রিলেশন যে থাকে, ও কি করবে? ও এখান থেকে মাঝখানে আরো ডিফারেন্ট টাইপ অফ লেয়ার বের করবে। 3 থেকে 4টা করে কি করবে? লেয়ার বের করবে। আবার আপনার এখানে বিভিন্ন ধরনের লেয়ার বের করবে, মানে হিডেন লেয়ারটা খুঁজে বের করবে। আমরা যেমন আগে লিনিয়ার রিলেশনশিপ দেখাইতাম, তো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক হচ্ছে লিনিয়ার রিলেশনশিপ দেখায় না, সে হচ্ছে এই ধরনের রিলেশনের মধ্যে হিডেন কোনো লেয়ার আছে কিনা বা হিডেন কোনো মিনিং আছে কিনা, সেই মিনিংটা সে কি করে? খুঁজে বের করে। এটাকে আমরা বলি নিউরাল নেটওয়ার্ক। যেমন আমাদের নিউরন গুলো কি থাকে? মাথার মধ্যে থাকে না, একদম একটার সাথে একটা কানেক্টেড। দেখবেন এটা যখন আপনারা ডিএসএস পড়বেন তখন এএনএন, তারপর হচ্ছে ক্লাসিফিকেশনের যে মডেল গুলো আছে সেগুলোতে এটা লাগবে, ক্লাস্টার, এগুলোতে লাগবে। তো নিউরাল নেটওয়ার্কের আবার বলছি, মেইন কাজই হচ্ছে আমরা যেমন 3টা নরমাল লিনিয়ার রিলেশনশিপ পড়ে, যেমন ইনপুট, প্রসেসিং, আউটপুট। নিউরাল নেটওয়ার্কের কাজ হচ্ছে এর মধ্যে আরো কোনো হিডেন প্যাটার্ন আছে কিনা, মানে আমরা ডিরেক্ট ইনপুট থেকে প্রসেস না, তার মাঝে আরো কোনো ফ্যাক্টর আছে কিনা, এর মাঝে আরো কোনো ফ্যাক্টর আছে কিনা, এর মাঝে আরো কোনো ফ্যাক্টর আছে কিনা, সেটাকে খুঁজে বের করে সেই ধরনের কাজ করার জন্য আমাদের দরকার নিউরাল নেটওয়ার্ক। তাহলে এখন বলেন, যখন আমি বিগ ডাটা বলছি তাহলে অবশ্যই সেখানে নিউরাল নেটওয়ার্কের কাজ থাকবে, কারণ আপনি যে হিডেন প্যাটার্নটা খুঁজে বের করছেন তার জন্য কিন্তু আপনার কি থাকবে? ডেটা লাগবে না?
ডেটা ছাড়া কি আপনি এই প্যাটার্ন গুলো খুঁজে বের করতে পারবেন যে কোন ফ্যাক্টরের সাথে কোন ফ্যাক্টর রিলেট আছে, কোন ফ্যাক্টরের সাথে কো রিলেশনটা কিরকম, তার সাথে কি স্ট্রং রিলেশন আছে নাকি কি বলে আমরা উইক রিলেশন আছে, নাকি দুইটার সাথে আমার কন্ট্রাস্ট কোনো রিলেশন আছে। এই যাই বলি না কেন, যে কনক্লুশনই নিয়ে আসি না কেন, সবগুলোর জন্যই কিন্তু আপনার কি লাগবে, বিগ ডেটা লাগবে। তো অবশ্যই আমার এখানে বিগ ডাটার একটা প্র্যাকটিস দরকার। তাহলে এই প্রথমে পড়বেন হচ্ছে এই টেকনোলজিটা কি, দেন তার ইমপ্লিকেশন কোথায়। এই যে দেখেছেন, পটেনশিয়াল কাস্টমার বাই সেলফ অর্গানাইজিং ক্যাপাবিলিটিস। ডাটা সায়েন্স কি? ডাটা সায়েন্স হচ্ছে আপনার মাল্টিপল ডিসিপ্লিন, মানে ইন্টারডিসিপ্লিন সেখানে ব্যবহার করবে। ফর এক্সাম্পল এখানে স্ট্যাটিস্টিক থাকতে পারে, এখানে ম্যাথ থাকতে পারে, সিএসসি থাকতে পারে, মেশিন লার্নিং এর কনসেপ্ট থাকতে পারে, ইভেন আপনাদের বিজনেসের কনসেপ্টও থাকতে পারে। মাল্টিপল কনসেপ্ট সেখানে ব্যবহার করবে যাতে তারা ইজিলি কোনো ধরনের প্রবলেম সলভ করতে পারে, কোনো ধরনের প্রেডিকশন করতে পারে এবং সর্বোপরি হচ্ছে আপনার ডিসিশন মেক করতে পারে। সেটাকে আমরা বলি ডাটা সায়েন্স। তার মানে মূল কনসেপ্ট হচ্ছে এখানে কি থাকবে, একটা ইন্টারডিসিপ্লিনারি কনসেপ্ট বা ফিল্ড, যেখানে কি থাকছে, সায়েন্টিফিক মেথড থাকবে, অ্যালগোরিদম থাকবে, বিভিন্ন ধরনের প্রসেস থাকবে এবং যার সাহায্যে আমরা প্রেডিকশন করতে পারবো, ডিসিশন মেক করতে পারবো এবং নতুন নতুন ইনোভেশন আইডিয়া ক্রিয়েট করতে পারবো। সেটাই হচ্ছে ডাটা সায়েন্স। ইআরপি, ইআরপি নিয়ে কি বলতে হবে? ইআরপি কি? ইআরপির কাজ কি এখানে? ম্যাম এন্টারপ্রাইজ রিসোর্স সিস্টেম। এর কাজ কি? ম্যাম একটা ইন্টিগ্রেটেড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এগুলোকে সবকে এক জায়গায় করে তারপর হচ্ছে তাদের মধ্যে কোঅর্ডিনেশনটাকে মেনটেন করে। কয়টা মডিউল থাকে বলেন তো ইআরপি তে? ম্যাম 6 to 7। নরমালি কিন্তু 4টা থাকে। সাপ্লাই চেইন, কাস্টমার রিলেশনশিপ আর একটা তারপর কি? সাপ্লাই চেইন পোরশন থেকে সাপ্লাই চেইন মাথায় আসতেছে, আর নাই কিছু? ম্যাম অ্যাকাউন্টিং আছে, ফাইন্যান্স আছে, ম্যাম এইচআর আছে, পেরোল এগুলো আছে। এগুলো সবই হচ্ছে এক একটা। আপনাদের ভ্যালু চেইন পড়াইছি না? জি ম্যাম। ভ্যালু চেইন কি? ভ্যালু চেইন কি বলেন? আমি পড়াইছি, আমার মনে আছে। অন্য কোর্সে তো পড়ছেনই, কিন্তু আমিও পড়াইছি। চ্যাপ্টার 2 তে পড়ছেন। ম্যাম ভ্যালু চেইন হলো যখন আমরা কোনো একটা মানে প্রোডাক্টের সাথে কোনো একটা ইনোভেশন বা কোনো একটা যুক্ত করি, তখন প্রোডাক্টের যে ভ্যালু, নতুন একটা ভ্যালু অ্যাড হয়, এটা বা এটার দাম বাড়ে বা এটার সাথে মানে একটা নতুন একটা অ্যাকসেপ্টেবিলিটি বাড়ে, এটা হলো মানে প্রত্যেকটা স্টেজে প্রোডাক্টের যে ভ্যালুটা বাড়ে এটাকে বলা হয় ভ্যালু চেইন। না না, মানে আমার কি আচ্ছা কি ইনোভেশন বলেন আমার? রিলেটেড না, পরের পার্টটুকু ঠিক আছে, বাট ইনোভেশন হ্যাঁ রিলেটেড হ্যাঁ, মানে ওইটা যে বলছেন যে এক একটা স্টেজের সাথে একবার একটা একটা করে ভ্যালু অ্যাড হচ্ছে। মানে ভ্যালু চেইনের মেইন কনসেপ্ট হচ্ছে আমার কনসিস্ট অফ মাল্টিপল ফাংশন, যার ফলে আমাদের নতুন নতুন ভ্যালু কি হবে, ক্রিয়েট হবে। তাহলে মাল্টিপল ফাংশনটা দুই টাইপ হবে, একটা হচ্ছে প্রাইমারি, অ্যানাদার হচ্ছে সেকেন্ডারি। ঠিক আছে? তাহলে এই যে ফাংশনগুলোর কথা বললাম, কি কি ফাংশন এটা আমি আবার পরে বলি। এই ফাংশনগুলোর যখন আমরা কানেক্ট করব কিসের মাধ্যমে, টেকনোলজির মাধ্যমে, সেটাই কিন্তু এই যে ইআরপি। মানে আপনি যখন এই যে ফাংশনের কথা বললাম, যার মাধ্যমে আমার নতুন নতুন ইনোভেশন না নতুন নতুন ভ্যালু ক্রিয়েট হবে, আপনি যে প্রোডাক্টটা নিয়ে আসতেছেন তার ক্ষেত্রে নতুন ভ্যালু এডিশন হবে। তাহলে এই ভ্যালু এডিশনের যে ফাংশনগুলো, যে ফাংশন বললাম প্রাইমারি অথবা সেকেন্ডারি, এই যাই প্রাইমারি অথবা সেকেন্ডারি যখন আপনি টেকনোলজির সাথে ইন্টিগ্রেট করবেন তখনই আমরা ব্যবহার করি ইআরপি। তাহলে প্রাইমারি ফাংশন কি? প্রাইমারি অ্যাক্টিভিটিস বা ফাংশন যেটাই বলেন, যেটা হচ্ছে আপনার হাইলি কোরিলেটেড উইথ দ্য প্রোডাকশন, দ্যাট মিনস ম্যানুফ্যাকচার, তারপরে যে আপনারা বলছেন কাস্টমার, আপনারা বলছেন সাপ্লাই চেইন, যাই বলেন এই সবগুলোই কিন্তু আমার প্রাইমারি অ্যাক্টিভিটিস। এর মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি, নতুন কোনো প্রোডাকশন করি, আমাদের নিউ প্রোডাক্টটা প্রডিউস হয়। সেকেন্ড ওয়ান হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভিটিস। সেকেন্ডারি অ্যাক্টিভিটিস কি, যেটা আপনার ডিরেক্ট প্রোডাকশনের সাথে রিলেটেড না, বাট আপনার সেটা এই প্রোডাকশনটা আরো ভালো মতো করার জন্য
এনহ্যান্স করবে। ফর এক্সাম্পল এই যে পেরোলের কথা বললেন, দেন হচ্ছে কাস্টমার পেরোল, আরেকটা কি আছে বলেন তো? আমরা যদি কোনো কিছু ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করি, R&D আছে, তারপর অ্যাকাউন্টিং এর যে কনসেপ্ট গুলো আছে সবগুলোই আমার কি হয়ে যাবে, সেকেন্ডারি অ্যাক্টিভিটিস। একটা কিন্তু ছক আছে, আমার মনে আছে আপনাদের বইয়ের সেকেন্ড চ্যাপ্টার একটু দেখবেন, শুরু পড়ার একদম ফার্স্ট কনসেপ্টই এটা ছিল, ভ্যালু চেইন। তাহলে এই যে যখন এই ফাংশনটা আপনি তখনই অ্যাপ্রোপ্রিয়েট ভাবে রাইট প্রোডাকশনের রাইট কনসেপ্ট গুলো করতে পারবেন যখন আপনি ঠিক মতো বিগ ডাটা ইউটিলাইজ করতে পারবেন, সেটাকে আমরা বলি ইআরপি। ক্লিয়ার? দেন হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং কি? ক্লাউড কম্পিউটিং কি বলেন? ম্যাম ডেটা অ্যাক্সেস করা যায় যে কোনো জায়গা থেকে। কিরকম? ম্যাম এটা হচ্ছে ওই নিজে হার্ডওয়্যার বা Example বলেন সফটওয়্যার না কিনে হচ্ছে ওই ভাড়া টাইপের আর কি নিয়ে চালানো যায়। আপনারা ব্যবহার করেন ক্লাউড কম্পিউটিং? ইয়েস ম্যাম। কি কোনটা ব্যবহার করেন? ম্যাম গুগল ড্রাইভ, দেন মাইক্রোসফট 365 এগুলো ক্লাউড কম্পিউটিং সাপোর্ট করে। তার মানে হচ্ছে যেটা হচ্ছে আমরা আমাদের কাছে ইনফ্রাস্ট্রাকচার থাকবে না, আমরা থার্ড পার্টির মাধ্যমে সেটা কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো, তাহলে সেটা ক্লাউড কম্পিউটিং। তাহলে এই ক্লাউড কম্পিউটিং যখন আপনি ব্যবহার করছেন তখনই কিন্তু আপনার কি লাগবে, বিগ ডাটা লাগবে। কারণ আপনি বিগ ডাটা ছাড়া এই যেমন এখানে বলে দিয়েছে, যখন আপনার লার্জ অ্যামাউন্ট অফ ডাটা থাকবে, কারণ আপনি আপনার কাছে ডাটা না থাকা মানে কি, আমরা কখন ক্লাউড কম্পিউটিং ইউজ করি, যখন আপনার কাছে লার্জ অ্যামাউন্ট অফ ডাটা থাকে, আপনার মনে হয় সেটা মেনটেন করা আপনার জন্য কস্টলি, তো তখনই আমরা কি করি, থার্ড পার্টি থেকে সেটা হায়ার করি, যে আমরা নিজেরা একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করবো, তার থেকে আমার থার্ড পার্টি থেকে কস্টিংটা কি হবে, কম হবে। তাহলে সেই ক্ষেত্রে আপনার অবশ্যই কি লাগবে, বিগ ডেটা প্র্যাকটিসটা দরকার। তারপর হচ্ছে মেশিন লার্নিং, এটা নিয়ে আর কিছু বলার নাই, এটা আপনারা সবাই জানেন। যখন আমরা মেশিন লার্নিং মানে হচ্ছে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি, আপনারা চ্যাট জিপিটি ব্যবহার করেন, ডিপসিক ব্যবহার করেন, গুগল স্কলার অথবা স্কলার ল্যাব নামে এটা এখন একটা অপশন আসছে। তো যাই করি না কেন সবগুলোই কিন্তু মেশিন লার্নিং এর এক একটা পার্ট। ডাটা মাইনিং, ডাটা মাইনিং কি, যেখানে আমাদের লার্জ অ্যামাউন্ট অফ ডাটা থাকবে এবং এই ডাটার মধ্যে থেকে আপনি রিলেশন বের করবেন, কোরিলেশন, ইন্টিগ্রেশন করবেন। তাহলে সাপ্লাই চেইন ডাটা থাকতে পারে এবং সেই সাপ্লাই চেইনের ডাটার মধ্যে যখন আপনি ইন্টিগ্রেশন করতে পারবেন, দ্যাট মিনস সেখানে আপনার কোঅর্ডিনেশন ভালো হবে, সাপ্লাই চেইন ভিজিবিলিটিও বাড়বে। দেন হচ্ছে আরএফআইডি। আরএফআইডি কিন্তু আমরা কোথায় ব্যবহার করতে দেখি বলেন তো? আরএফআইডিটা কোথায় দেখেন? ম্যাম টোল প্লাজার মধ্যে দেখা যায়। কোথায়? টোল ম্যাম প্রোডাক্টে যে বারকোড থাকে। তো কোথায় এটা ব্যবহার কোথায়? ম্যাম গ্রোসারি শপ ম্যাম, স্বপ্ন তো থাকে। হ্যাঁ মানে নাম কি, ওই মানে সফটওয়্যারের নামটা জানতে চাচ্ছি। ম্যাম পজ, পয়েন্ট অফ সেল। হ্যাঁ ওটাই, রাইট। এটা শুনতে যাচ্ছে যে গ্রোসারি শপ বারকোড, এটা তো না, এটার নাম হবে কি, পয়েন্ট অফ সেলস, মানে যেটা দিয়ে আমরা স্ক্যান করি, ঠিক আছে না? এটা আপনারা যে আরএফআইডি কিন্তু আইওটি তেও ব্যবহার হয়। আইওটি মানে কি, এটা মানে ইন্টারনেট অফ থিংস, দ্যাট মিন্স সেন্সরের মাধ্যমে, যে বারকোডটাও তো একটা সেন্সর টাইপের, যেখানে বার হিসেবে থাকে, আপনার লাইটটা যখন এখানে ইমিট হয় সাথে সাথে ওখানে কি হয়, প্রোডাক্ট ডিটেইলসটা চলে আসে। তাহলে পিও সফটওয়্যারে কিন্তু আমরা ইজিলি কি করতে পারি, যে বলেছে দেখেন, আমরা ইজিলি ট্র্যাক করতে পারি প্রোডাকশনটা কোথায় আছে, ভিজিবিলিটি, ইভেন আমরা যে ইনভেন্টরি ম্যানেজমেন্টটা পড়ি, এই টোটাল স্বপ্ন থেকে শুরু করে যে গ্রোসারি শপের কথা বললেন, সবগুলো ইনভেন্টরি ম্যানেজমেন্ট হয় কিন্তু আরএফআইডির মাধ্যমে। আপনি একদম এক জায়গাতে বসে বুঝতে পারবেন যে আপনার স্টকে প্রোডাক্টটা আছে কি নাই। দেন হচ্ছে ব্লকচেইন আইওটি। ব্লকচেইনটা যদিও বাংলাদেশের পার্সপেক্টিভে এখনো বেশি ব্যবহার হয় না, বাট যখন আমরা সেন্ট্রালাইজড করতে যাব, মানে সরি সেন্ট্রালাইজ না, ডিসেন্ট্রালাইজড করতে যাব, তখন যখন আমার ক্রেডিবিলিটির একটা বিষয় আসবে, যে প্রতিটা পার্টিস আমাকে এনশিওর করবে যে যে ট্রানজাকশনটা হচ্ছে সেই ট্রানজাকশনটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা, তখন আমরা চাইলেই কি করতে পারি, ব্লকচেইনটা ব্যবহার করতে পারি। আইওটির কথা অলরেডি বলেছি, আইওটি কোথায় ব্যবহার করা যায়, বিজনেস ইন্টেলিজেন্স সেটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে মোটামুটি আমরা টেকনোলজি এই কয়টাই পড়বো, যে টেকনোলজির ক্ষেত্রে আমরা সাপ্লাই চেইন অ্যানালাইটিক্স অথবা বিগ ডাটা অ্যানালাইটিক্সটা প্র্যাকটিস করতে পারি। তাহলে এই টোটাল টপিকই মাত্র
মাত্র আপনার 5টা টপিক, এখানে 4টা বললাম আর এখানে একটা। ঠিক আছে, এইগুলো আর অনেক কিছু আছে, যদি আপনাদের একটু ডিটেলসে পড়তে মন চায় যে আমি একটু এক্সাম্পল সহকারে যদি একটু পড়ি, টেকনোলজিটা নিয়ে আর একটু ডিটেলসে দরকার, যে রিটেল সেক্টরে কিভাবে এটা ব্যবহার করে সুন্দর করে বলা আছে, চাইলে আপনারা একটু ডিটেলসেও পড়তে পারেন। ক্লাউড কম্পিউটিং এ কিভাবে ব্যবহার করে ডিটেলস সুন্দর করে বলা আছে, মেশিন লার্নিং কিভাবে ব্যবহার করে, আরএফআইডি, এগুলো একটু অভ্যাস করেন। এমবিএ তে উঠলে কিন্তু দেখবেন আস্তে আস্তে অনেক টিচারই আপনাদেরকে পেপার পড়াবে, তখন কিন্তু গতানুগতিক ভাবে বই পড়ানোর থেকে কিছু কিছু কোর্স আছে যেটাতে আপনার বই নাই, মানে বইয়ের থেকে রিসেন্ট আপডেট যেগুলো বের হয় ওগুলো পড়তে বেশি ভালো লাগবে। যেমন এখানে ডিমান্ড ম্যানেজমেন্ট, এগুলো একটু দেখবেন, এটা অত পরীক্ষার জন্য পড়ার দরকার নাই, যেহেতু আপনারা কোনো আমি বই বেশি পড়াইছি তো এগুলো দেখার দরকার নাই, বাট একটু দেখেন যে কিভাবে একটা পেপারের স্ট্রাকচার হয়। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে এই চ্যাপ্টার নিয়ে? ম্যাম এটা থেকে আসলে কিভাবে তাহলে কোশ্চেন এখানে আসতে আমি পারে? 4টা টপিক বললাম আর সাথে ওইখানে একটা অ্যাড করলাম, মানে এই যে এখান থেকে আসলে নাকি পুরো 5টা ম্যাম, টপিকের মধ্যে থেকে 5 নাম্বারটা 5 নাম্বারটা থেকে ধরেন স্পেসিফিক ভাবে আসবে না, যদি আসে ওই টেকনোলজির সাথে আপনার সাপ্লাই চেইনের ইন্টিগ্রেশন টাইপ কিছু একটা আসতে পারে, যে ওই টেকনোলজির মাধ্যমে আপনি কিভাবে সাপ্লাই চেইন ফ্রুটফুল ইউজ করতে পারেন এরকম, বা সাপ্লাই চেইন কিভাবে বেনিফিট হতে পারে। কোশ্চেন কি আসবে এটা আসলে এখন হুট করে মাথায় আসবে না। যেমন আপনাদের যখন এখন মিডের কোশ্চেন করছি, আমি ভুলে গেছি যে আপনাদের চ্যাপ্টার 10 পড়াইছিলাম কিনা, মানে ইসে দিছি কিনা, পরে আমি আবার মৌলিকে জিজ্ঞেস করলাম যে মৌলিক দিয়েছি কিনা, বললো দিছি। তো এটা আসলে মানে ইনস্ট্যান্ট আমি বললাম মানে যে এটা এখনই আসবে এরকম না, ফাইনাল পরীক্ষা তো আরো পরে, অত চেঞ্জ হয়ে যেতে পারে। বাট এখানে যেটা আছে আমি যেভাবে পড়াচ্ছি এর বাহিরে আসবে না। যেমন আমি বললাম কি যে বিগ ডাটাটার প্রথম বললাম এটার একটু ডেফিনেশন পড়েন, মানে টেকনোলজিটা কি আগে তো সেটা বুঝতে হবে, এবং সেই টেকনোলজি আপনি অর্গানাইজেশনে কিভাবে ব্যবহার করেন, আরো স্পেসিফিক ভাবে বললে সাপ্লাই চেইনে কিভাবে ব্যবহার করেন, এটাই তো, এর বাহিরে তো আর কোশ্চেন আসার কোনো অপশন নাই। এখন হয়তো এটা একটু ক্রিয়েটিভ ভাবে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে তারপর আসতে পারে এরকম। এখন বলেন, আমাদের মোটামুটি সিলেবাস শেষ, মিডের পর যদি আমরা ফিজিক্যাল ক্লাস করে আপনাদেরকে একটু প্রেজেন্টেশন নিব, সামনের সপ্তাহে তো আপনাদের মিড হবে, তাহলে পরের সপ্তাহে ফাইনালে তো এখনো ডেট দেয় নাই, দেওয়ার পর দেখেন যে কি হয়, তারপর না হয় আমরা একটা ফিজিক্যাল ক্লাস নিয়ে আপনাদের প্রেজেন্টেশন নিয়ে নিব। এখন মিড নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমি একটু মিডের সিলেবাসটা একটু ক্লিয়ার করি। একটা হচ্ছে আপনাদের চ্যাপ্টার 4 ওই যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিজাইন, তারপর বলছিলাম সলভার, ফোরকাস্টিং এবং চ্যাপ্টার 10, ঠিক আছে না? এই 4টাই তো ছিল, নাকি এর বাইরে কিছু ছিল আরো? না ম্যাম এই 4টাই। 4টাই। আচ্ছা, ক্লাসে যে ম্যাটেরিয়ালস মানে আপনার কন্টেন্ট ম্যাটেরিয়াল সব পেয়েছেন নাকি কোনো চ্যাপ্টার 10 দেইনি, আমি কিন্তু পরে দিয়ে দিয়েছি, পেয়েছেন? জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা, তাহলে এখন আপনাদের কোশ্চেন বলেন আস্তে আস্তে। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ফোরকাস্টিং এর জন্য কি বইয়ের ম্যাথগুলি ফলো করব? বইয়ের যে এক্সাম্পল গুলি আছে চ্যাপ্টারের মধ্যে। এটা কি আমার সাথে যাচ্ছে না? ফোরকাস্টিং এর ম্যাথের জন্য কিন্তু আপনার বেসিক্যালি 2টা জিনিস দরকার। ও আরেকটা কথা, ফোরকাস্টিং এ কিন্তু সিজনালিটির যেটা ওটা কিন্তু পড়াই নাই, মনে আছে? হল্ট মেথড পর্যন্ত পড়াইছি, তারপরের যে একটা মেথড ছিল না সিজনালিটির, ওটা কিন্তু লাগবে না। উইন্টার মেথড। তো ফোরকাস্টিং এর জন্য আপনার বেসিক্যালি এক দরকার হচ্ছে আপনার পিরিয়ড এবং ডিমান্ড গুলো, তারপর যদি আপনি এক্সপোনেনশিয়াল করেন তখন আপনার আলফা ভ্যালুটা দরকার, যদি আপনি হল্ট মেথড করেন তার সাথে একটু বিটা ভ্যালু, তাহলে এটা আপনারা যেখান থেকে ইচ্ছে সেখান থেকে তো প্র্যাকটিস করতে পারেন, এটা যে বইয়ের এক্সাম্পলই ফলো করতে হবে এরকম তো না। আমি কি বুঝাতে আচ্ছা। পারছি? জি ম্যাম। ম্যাম আমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে আর ওইটা বোঝাই যায় না, মানে অনেক হ্যাঁ কঠিন। আমি জানি আপনাদের বইতে একটু কঠিন করে দেওয়া আছে, আমি কিন্তু এর জন্য ওটার জন্য আলাদা করে খুঁজে খুঁজে বের করে আমি একটা জাস্ট ডিফাইন করে আপনাদের ওই সফট ফাইলটা দিয়েছি না জি ম্যাম, এক্সেল ফাইলটা দেওয়া ওইখানে, হয়েছে। হ্যাঁ ওইখানে যে ফরম্যাটে আছে ওইভাবেই আসবে। আবার বলি, যেমন আপনাদের ওইখানে দরকার হচ্ছে একটা পিরিয়ড মানে 1 2 3 যেভাবে মান্থলি বলা আছে। সেকেন্ড ওয়ান হচ্ছে আপনাদের প্রতি মান্থের পর যে ডিমান্ড দেওয়া আছে সেই ডিমান্ড দেওয়া থাকবে। যদি মুভিং অ্যাভারেজ বলি তার মানে এই দুইটা দিয়ে আপনার কাজ হয়ে যাচ্ছে। যদি ওয়েটেড মুভিং অ্যাভারেজ বলি দ্যাট মিন্স আলাদা করে আপনার কি দেওয়া থাকবে, ওয়েট গুলো দেওয়া থাকবে। যদি আমি এক্সপোনেনশিয়াল বলি তার মানে অবশ্যই আপনার কি ভ্যালু দেওয়া থাকবে, আলফা ভ্যালু দেওয়া থাকবে। যদি আমি হল্ট মেথড বলি তার মানে অবশ্যই আলফা থাকবে, সাথে সাথে কি থাকবে, বিটা থাকবে। আপনাকে ট্রেন্ড বের করতে হবে এবং ফোরকাস্ট বের করতে হবে।
এই এতটুকু, এর বাইরে আর কিছু করতে হবে না। এর সাথে মনে হয় আমি শুরুর দিকে কিছু থিওরি পড়াইছিলাম। থিওরি পড়াইছি না, যে স্ট্যাটিক এর কথা বললাম, ডায়নামিক কথা বললাম। তারপর সাথে সাথে মনে হয় কোন মেথডের কি অসুবিধা সেগুলোও একটু বলছি মনে হয়, নাকি? মুভিং এভারেজ থেকে কেন আমরা সুইচ করে এক্সপোনেনশিয়ালে গেলাম, কেন আমরা হল্টে গেলাম, এগুলো কিন্তু বলছিলাম, নাকি মনে আছে আপনাদের? কিছু থিওরি পড়াইছি, ওই থিওরি গুলো একটু দেখবেন। ফোরকাস্ট কাকে বলে, ফোরকাস্ট কেন করি, এগুলো কিন্তু পড়াইছি। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা মিড নিয়ে? ম্যাম সলভার থেকে কি ওই যে ফাইনাল যে রেজাল্টটা বের হয় ওইটার ইন্টারপ্রিটেশন, ইন্টারপ্রিটেশন পড়বেন, হ্যাঁ ওগুলাই। শুধু তো ওখানে- ইন্টারপ্রিটেশনটাই না, ওই ম্যাথ টাইপের তো কিছু থাকবে না এখানে? না না, ম্যাথ তো আর দিতে পারবো না পরীক্ষায়, ইন্টারপ্রিটেশনই পড়ে নেন। পারেন তো, আমার কিন্তু সলভারটার মেইন উদ্দেশ্য পরীক্ষা দেওয়া না, এখন পরীক্ষার জন্য, বাট মানে সলভারটা হাতে কলমে তো আমি করাতে পারছি না আপনাদের। তো আমার মেইন অবজেক্টিভ ছিল কিন্তু আপনাদেরকে নিজেরা পারা, যে ম্যাডাম হ্যাঁ আমি একটা সাপ্লাই চেইন কোর্স করে আমি সাপ্লাই চেইনের একটা কনটেক্সট কম্পিউটারে করতে পারি, এটা কিন্তু মূল অবজেক্টিভ ছিল। এখন আমি জানি না আদৌ আপনারা কতটুকু পারেন, সেটা যদি অ্যাচিভ হয় তাহলে ভালো, পরীক্ষায় হয়তো এই ইন্টারপ্রিটেশনটাই আসতে পারে, এছাড়া আমি প্র্যাকটিক্যালি আর করানো সম্ভব না। আর কারো কোনো কোশ্চেন? ম্যাম কোয়েশ্চেন প্যাটার্নটা একটু যদি বলতেন কাইন্ডলি। লাস্ট বারের মতোই কোনো থাকবে না, অপশন থাকবে না। 4টা থেকে 4টা থাকলে 4টাই লিখতে হবে, 3টা থাকলে 3টাই। তারপর হচ্ছে ম্যাথ থাকবে, থিওরি থাকবে, একটু কেস টাইপ থাকতে পারে, এগুলাই। আর ম্যাম তেমন আপনার তো কি বলছেন আবার বলেন। ম্যাম চ্যাপ্টার 4 থেকে মানে ট্রান্সপোর্টেশন ওই চ্যাপ্টার থেকে কেমন টাইপের কোশ্চেন আসতে পারে, ওটার কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে? ওটা তো বলেছিলাম, ওটা মনে হয় আমি বলছি একবার, যে ডেফিনেশন আসবে না। ধরেন ওইখানে যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক গুলো পড়াইছি, ওইখানে কোনো সবগুলো ক্যারেক্টারিস্টিক আছে না, যে কোনটার ক্যারেক্টারিস্টিক কিরকম। জি ম্যাম, মানে প্রোডাক্ট দুইটা Stand- দুইটা হ্যাঁ হ্যাঁ হলে দুইটা পার্ট থেকে আমরা দেখবো, তাহলে দুইটা পার্টের মধ্যে অথবা দেখবেন প্রোডাক্ট ক্যারেক্টারিস্টিকও আছে, তাহলে সেই ক্যারেক্টারিস্টিকের পার্সপেক্টিভে আমি বলবো যে এরকম একটা এক্সাম্পল বলে দিলাম, একটা কেস দিয়ে দিলাম, তো ওই কেসটা কোন ধরনের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সাথে যাচ্ছে এবং তাদের পারফরমেন্সটা আপনি কিভাবে বিচার করতে পারেন, এরকম। তা আপনাকে ফাইন্ড করতে হবে যে এটা কি অমনি চ্যানেলের জন্য যাচ্ছে, নাকি ডিরেক্ট শিপিং, নাকি হচ্ছে লাস্ট মাইল ডেলিভারি, মানে এটা খুঁজে বের করতে হবে। তার মানে অবশ্যই আপনাকে প্রতিটা ক্যারেক্টারিস্টিক আন্ডারস্ট্যান্ড করতে হবে, আদারওয়াইজ এটা অ্যান্সার দেওয়া যাবে না। আপনাদের সন্ধ্যার পর ক্লাস থাকলে তাহলে আমি তো দিনেই নিতে পারতাম, আমাকে বলতেন। আপনি টাইম দেওয়ার পরে আজকে ম্যাম 1টার দিকে বলছে, আমাদের 1টার দিকে ক্লাস হওয়ার কথা ছিল ম্যাম, 1টার দিকে ম্যাম আবার 8টার দিকে ক্লাস দিয়েছে আর ও, কি। আমি তাহলে দিনে নিতে পারতাম, আমার সমস্যা ছিল না, তাহলে আর কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তাহলে আল্লাহ আল্লাহ করে ভালো মতো পরীক্ষা দেন, মিডটা শেষ করেন, তারপর যদি প্রবলেম থাকে ফাইনালের সিলেবাস নিয়ে কোনো টপিক নিয়ে, তাহলে আমরা একটা ফিজিক্যাল ক্লাস করে শেষ করে দিব, সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো এতটুকু। আল্লাহ হাফেজ, ভালো মতো পরীক্ষা দিয়েন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।